স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন ক্লাস করব ক্লাস 6-এর অতীত ঐতিহ্য বা ইতিহাসের ফার্স্ট অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। তোমরা ক্লাস 6-এ উঠে ইতিহাসের বই পেয়েছো, তো তোমাদের কাছে নতুন লাগবে ইতিহাসটা। তো সেই জন্য প্রথম চ্যাপ্টারটাই আছে ইতিহাসের ধারণা। তো আমাদেরকে ইতিহাসের ধারণা সম্পর্কে জানতে হবে প্রথমেই। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আমরা প্রথম ইতিহাসের বই পেয়েছি ক্লাস 6-এ। তো আমাদেরকে জানতে হবে যে ইতিহাসের ধারণা কী বলে। তো ইতিহাস আমাদের মনে প্রশ্ন জাগায়, কবে ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, আর কোথায় ঘটেছিল। এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে প্রত্যেকটা জিনিসে। যখন আমরা ইতিহাস সম্পর্কে জানবো, তো আমরা করব যে আমরা কেন ঘটলো যে কোনো একটা জিনিস, বা কবে ঘটলো, এবং আরেকটা সবচেয়ে জিনিস যে ইতিহাসের সেই জিনিসটা আমরা যাতে পরবর্তীকালে পুনরাবৃত্ত না হয়, মানে আবার না ঘটে, সেই জিনিসটাও লক্ষ্য। যেটা ধরো খারাপ জিনিস ঘটেছে, সে যুদ্ধ, সেই দিকগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর যেগুলো ভালো জিনিস সেগুলো আমাদেরকে বারবার রিপিট করার চেষ্টা করতে হবে। তো এখানে দেখো প্রথমেই আছে ইতিহাসের ধারণা, তারপর আছে কবে, কেন, কীভাবে, কোথায়, কোনটা আগে কোনটা পরে। আমরা ইতিহাসটা না খুব সহজ, আমরা ছবির মতো মজার কথা, অজানা কথা এগুলো জানতে পারবো, গল্পের মতো পড়বো সহজভাবে, আমরা মুখস্থ করবো না। তো চলো আমরা প্রথমেই দেখো অনেক অনেক দিন আগের কথা। তো অনেক অনেক আগে আমাদের যখন মানুষ যখন নদীর কাছে থাকতো, প্রথমে গুহায় থাকতো, জঙ্গলে থাকতো, তারপর তোমাদের এখান থেকেই শুরু হয়েছে নদীমাতৃক সভ্যতা থেকেই। তো আমরা নদীমাতৃক সভ্যতা নিয়ে আলোচনা করব। নদীমাতৃক সভ্যতা কী বলেছে বলো তো? নদীমাতৃক বলেছে আদিম মানুষ লক্ষ্য করেছিল যে নদীর তীরে বসবাস করা তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক। এই জন্য প্রাচীনকালে নদীর তীরবর্তী অঞ্চলে জনবসতির প্রসার ঘটে। পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল জলে। আবার প্রাচীন সভ্যতাগুলির বিকাশও ঘটেছিল জলের কাছে, অর্থাৎ নদী উপত্যকায়। নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলিকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। আজ থেকে প্রায় 7,000 বছর পূর্বে নদীমাতৃক সভ্যতাগুলির বিকাশ শুরু হয়েছিল। প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলি অধিকাংশ বিভিন্ন নদী অববাহিকা অঞ্চলে উঠেছিল। যেমন ধরো আমাদের ভারতের মধ্যে হয়েছিল তোমার সিন্ধু নদে, তোমার নীল নদ মিশরের, আরও বড় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমিয়া, ব্যাবিলনীয়, যেগুলো এখন বর্তমানে ইরাক, ইরান। আর ভূমধ্য সাগরের তীরে হচ্ছিল ইজিয়ান সভ্যতা। নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কিছু কারণ আছে। কী কী কারণ বলো তো? এক হচ্ছে অনুকূল আবহাওয়া, পানীয় জলের সুবিধা, উর্বর জমি, জলসেচের সুবিধা, পশুপালন, মৎস্য শিকার, যোগাযোগ ও পরিবহন, নিরাপত্তা। তো নদীর কাছে কী হয়, অনুকূল আবহাওয়া থাকে, বেশি গরমও থাকে না আর বেশি ঠান্ডাও থাকে না। আর পানীয় জলের সুবিধা থাকে। তখন আমাদের এখন কল ছিল না, তখন সব নদীর জলই জল পান করতো। তারপর উর্বর জমি থাকে। তোমরা দেখবে নদীর ধারে অনেক ভালো চাষ হয়। যেমন ধরো রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট অঞ্চলে অনেক ফুল চাষ হয়। বাগনান সাইডে দামোদর নদী অঞ্চলে অনেক সবজি চাষ হয়। তোমরা ক্ষীরাই ঘুরতে গিয়েছো, ক্ষীরাইয়ে দেখবে তোমার নদীর ধারে, ওইটা হচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী, ওর নদীর ধারে দেখবে প্রচুর ফুল গাছ, কারণ উর্বর জমি। আরেকটা হচ্ছে জলসেচের সুবিধা। নদীর ধারে যদি আমার জমি থাকে, তাহলে আমরা জলসেচটা ভালোভাবে করতে পারবো, আমাদের জলের অভাব ঘটবে না। আর পশুপালনও হবে। দেখবে নদীর ধারে চড়া থাকে, চড়ায় অনেক ঘাস থাকে। তো ওইখানে আমরা যদি গরু, ছাগল এগুলো ছেড়ে দিই, আমাদের কোনো চিন্তা থাকবে না, তারা নিশ্চিন্তে ঘাস খাবে। তারপরে থাকে মৎস্য শিকার। আগে তো মানুষের এরকমভাবে ফার্ম ছিল না বা মাছের ফিশারি ছিল না, তখন আমরা ডাইরেক্ট নদী থেকেই শিকার করতাম। তারপর যোগাযোগ ও পরিবহন। তোমরা বলো, আগে কি ট্রেন ছিল, বাস ছিল? ছিল না। আগে মানুষ নৌকার মাধ্যমে যোগাযোগ করতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে নিরাপত্তা। নদীর এপাশ থেকে কেউ যদি আক্রমণ করে, তাহলে তাকে নদী ক্রস করতে হবে। ততক্ষণ এপাশের যারা সৈন্য, মানে যেই সভ্যতার সৈন্য, তারা জেনে যেত, তাহলে ফট করে কেউ আক্রমণ করতো না। তো নিচে দেখো, এটা একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার ছবি। এটা একটা আঁকা ছবি বলতে কল্পনা করা ছবি, যে এরকম ছিল সিন্ধু সভ্যতা। তো সিন্ধু নদের সভ্যতাই হচ্ছে এমন একটা সভ্যতা যেটা আমরা হরপ্পা সভ্যতা বলি। তার পাশে মহেঞ্জোদারো সভ্যতা। তো এই সভ্যতা আমরা পেয়েছি অনেক প্রাচীন, কিন্তু আমরা এর যে ভাষা, সেটাকে এখনও আমরা উদ্ধার করতে পারিনি। আর এটা হচ্ছে ঝিলাম নদী বা সিন্ধু নদীর যে একটা 7 নদ আছে, তার মধ্যে সিন্ধু নদীর যে 7টা নদী আছে কানেক্ট, তার মধ্যে একটা নদ হচ্ছে ঝিলাম। এর পাশেই উঠেছিল একটা সভ্যতা, হরপ্পার। তো হরপ্পা সভ্যতা অনেক বড় ছিল। তোমার মিশরের নীল নদের পাশে হয়েছিল মিশরী সভ্যতা, যেখানে মমি থাকে, পিরামিড থাকে। বুঝতে পেরেছো তোমরা সবাই? তোমরা আরও পরে আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানবে নদীমাতৃক সভ্যতা সম্পর্কে। তুমি নাহলে আরেকটা জিনিস বর্তমানে দেখো, যে আমাদের গঙ্গার ধারে সব বড় বড় শহর উঠেছে।
সেই বেনারস থেকে শুরু করে আমাদের এখানে বর্তমান যে কলকাতা হাওড়া হুগলি এই যে শিল্পাঞ্চল সব দেখো নদীর ধারেই হয়েছে। তো আমরা প্রথম থেকে আমরা নদীর ধারেই বাস করতে খুব ভালোবাসি। এরপর আমরা পরের পেজে যাই, দেখো ইতিহাস আর ভূগোল। তো ইতিহাস বুঝতে হলে ভূগোল জানতে হবে। তো আমাদেরকে যদি ইতিহাসের সাথে ভূগোল দুটো হচ্ছে একইভাবে জানতে হবে, নাহলে আমরা ইতিহাস ভালোভাবে বুঝতে পারবো না। কেন বলছি, ধরো আমরা ইতিহাস জানতে গেলে আমাদেরকে গঙ্গা নদী জানতে হবে। তো গঙ্গা নদী জানতে গেলে ভূগোল জানতে হবে যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে, সিন্ধু নদের উৎপত্তি কোথা দিয়ে, হিমালয় পর্বতমালা, দাক্ষিণাত্য। এই যে আমাদের ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক মানচিত্র আছে, দেখো বঙ্গোপসাগর, আরব সাগর, আরও যে পর্বতমালাগুলো আছে, আরও যে নদীগুলো আছে। তো আমাদেরকে ভূগোলও জানতে হবে। চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো পুরোনো দিনের হিসেব নিকেশ। পুরোনো দিনে আলাদা রকমভাবে হিসেব নিকেশ হতো, পাথরে লিখে হতো, তোমার গুহার গায়ে লিখে হতো, বিভিন্নভাবে হতো। আর টুকরো কথা দেখো আর্যাবত ও দক্ষিণাত্য সম্পর্কে দিয়ে আছে, আমরা এর সম্পর্কে একটু বিশেষ আলোচনা করি। তো আর্যাবতের দেখো এটা হচ্ছে ম্যাপ, আমাদের যে বর্তমান যে ইন্ডিয়ার ম্যাপ, আর এটা হচ্ছে পুরোনো ইন্ডিয়ার ম্যাপ, যখন আমরা ইন্ডিয়া একসাথে ছিল যখন। এটা হচ্ছে 1947 সালের আরও আগেই বলতে পারো, যখন আমাদের দেশ ভাগ হয়নি। আর এটা হচ্ছে দেশ ভাগ হওয়ার পরে। তো তোমার হচ্ছে কয়েকটা স্টেট পড়ে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এইগুলো হচ্ছে তোমার দাক্ষিণাত্য অঞ্চল। আর আর্যাবত অঞ্চল হচ্ছে তার ওপরের রাজ্যগুলো। পুরো এর ওপরের রাজ্যগুলো হচ্ছে আর্যাবত রাজ্য। এখানে দেখো এই পুরোনো ম্যাপেও তোমরা বুঝতে পারবে যে আমাদের নিচে কয়েকটা রাজ্যই শুধু দাক্ষিণাত্যর মধ্যে পড়ে, যেমন কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই কটা রাজ্য মধ্যে পড়ে। আর আগেও তুমি মধ্যপ্রদেশের কিছু অংশ পড়ে, মহারাষ্ট্রের অনেকটা অংশ পড়ে, কিন্তু মেনলি এই কয়েকটা রাজ্যই হচ্ছে তোমার দাক্ষিণাত্যের অংশ। আর আর্যাবতের অংশ কী কী হচ্ছে, তোমার উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ। এগুলো হচ্ছে নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে, হরিয়ানা, পাঞ্জাব, এগুলো হচ্ছে সব আর্যাবত। তো আর আর্যাবত আর দাক্ষিণাত্য কেমনভাবে ভাগ হয়েছিল, দেখো এখানে দেখো একটা পাহাড় আছে বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত আমাদের এই আর্যাবত ও দাক্ষিণাত্যকে, উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে ভাগ করেছিল। আর বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দ্রাবিড় জাতির বাস। দ্রাবিড় নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হয়। তারপর দেখো প্রাক ইতিহাস, ইতিহাস। তো ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাক ইতিহাস, তারপর হচ্ছে প্রাক ইতিহাস, আর তারপর হচ্ছে ইতিহাস। বর্তমান আমরা যেটা আছি সেটা হচ্ছে ইতিহাস। তো দেখো এখানে দেওয়া আছে, একসময় মানুষ লিখতে পারতো না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কে অনেকে প্রাক ঐতিহাসিক যুগ বলেন বা প্রাক ইতিহাস বলা হয়। প্রাক মানে আগের, তাহলে প্রাক ইতিহাস মানে ইতিহাসের আগের সময়। আবারও এক সময় মানুষ লিখতে শিখলো, কিন্তু সে সময় পাওয়া সব লেখা আজও পড়া যায়নি। যেমন ধরো সিন্ধু সভ্যতার যে লেখা, আমরা সেটাকে এখনও উদ্ধার করতে পারিনি। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে প্রাক ইতিহাস। আর যে সময় লেখা পাওয়া যায়, পড়া যায়, তা হলো ঐতিহাসিক যুগ। তারপর ধরো মিশরীয় সভ্যতা প্রথমে প্রাক ইতিহাস ছিল, তারপর এখন ঐতিহাসিক যুগের মধ্যে চলে গেছে। প্রথমে মিশরের যে ভাষা ছিল, লিপিটা আমরা পড়তে পারতাম নি। তারপর আমরা একটা একটা জিনিস পাই, সেই জিনিসটার নাম হচ্ছে একটা পাথর। আমি পাথরের নামটা মনে করতে পারছি না। সেই পাথরে তোমার মিশরীয় ভাষা, ল্যাটিন ভাষা আর গ্রিক ভাষা, এই তিনটা ভাষা লেখা ছিল। তো সেখান থেকে আমরা ওইটাকে পড়তে পারলাম এবং ওইটা ঐতিহাসিক যুগের মধ্যে ঢুকে গেল। তুমি ধরো সাপোজ যে আমাদের স্বাধীনতার আগের যে ইতিহাস, যখন ইংরেজরা ভারতে এলো, শাসন করলো, সেগুলো বিভিন্ন বইয়ে পাওয়া যায়। তো সেইগুলো হচ্ছে সব ঐতিহাসিক যুগ। তারপর দেখো সাল তারিখের নানা রকম। তো আগে আমরা এখন কটা সাল করি বলো তো, আমরা আমাদের একটা ইংরেজি সাল আছে, একটা বাংলা সাল আছে, কিন্তু আগে ওরকমভাবে সাল ছিল না। আগে অনেক রকম সাল ছিল, বিভিন্ন সভ্যতার বিভিন্ন রকম সাল, বিভিন্ন দেশের বিভিন্ন সাল। এখনও তুমি যাবে, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ইয়ার হয়, কিন্তু বিশ্বজুড়ে ইংরেজিটাকে আমরা প্রেফার করি, ইংরাজি বছরটাকে। তো দেখো যেমন কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ ইত্যাদি। তোমার একটা করলো অব্দ গণনা, সেটার নাম হচ্ছে কনিষ্কাব্দ। আর কনিষ্কদের আরেক নাম হচ্ছে শকাব্দ। তাহলে ধরা হয় 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। তাহলে খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলে কত শকাব্দ তা জানা যাবে। তোমরা এটা বলো। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়। তো এরকম বিভিন্ন রাজা এসে বিভিন্নভাবে
তারা তাদের ক্যালেন্ডার চালু করলো। অনেকে যেমন তোমার বাংলা ক্যালেন্ডারের মতে অনেকে বলে, একটা ধারণা আছে যে মোগল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার শুরু করেছিল। তো আমরা কয়েকটা ক্যালেন্ডার সম্পর্কে জানবো। দেখো, এটা হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডার। এখানে দেখো আমাদের সাল দেওয়া আছে বাংলা 1430, মাস দেওয়া আছে বৈশাখ, আর আমাদের ডেট দেওয়া আছে, বার দেওয়া আছে। তারপর দেখো ইংরাজি ক্যালেন্ডার আছে, এটা 2022 সালের ক্যালেন্ডার, এখানেও 12 মাস আছে। তারপর দেখো এটা হচ্ছে শকাব্দ ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা হিন্দিতে আছে। এরকম আমার তিনটা ক্যালেন্ডার দেখলে তোমরা। তো চলো এর পরের পেজে যাওয়া যাক। পরের পেজে দেখো খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ, এই যে এই দুটো যে শব্দ শুনছো, এটা সম্পর্কে তোমরা শুনতে পাবে যত ইতিহাস পড়বে, যে এত খ্রিস্টাব্দ বা এত খ্রিস্টপূর্বাব্দ। তো বেসিক্যালি খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের আগে, আর খ্রিস্টাব্দ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে। খ্রিস্টাব্দ শব্দটির শুরুর কথা আমরা অনেকেই জানতে চাই, কিন্তু খ্রিস্ট ধর্মের প্রবর্তক তো এবার আমরা জানবো যে খ্রিস্টাব্দ শব্দটি কাকে বলে। এখানে দেখো আমি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি। খ্রিস্ট ধর্মের প্রবর্তক তোমরা জানো যে যীশু খ্রিস্ট। এটা হচ্ছে যীশু খ্রিস্টের ছবি, এটা ক্রুসিফাইডের ছবি। যখন যখন তাকে ক্রুসিফাইড করা হয় বা ক্রুশবিদ্ধ করা হয়, সেই একটা ছবি, এটা পেন্টিং আঁকা। তো তার জন্মের বছর থেকে যে বছর গণনা করা হয় তাকে খ্রিস্টাব্দ বলে। যীশু খ্রিস্টের জন্ম, জীবন, সেবা কাজ, মৃত্যু, পুনরুত্থান অবশ্যই করে রাখার জন্য সাধু গেগরি নতুন এই বছরে গণনা শুরু করেছেন। আর বর্তমান পৃথিবীতে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তো ইংরেজি ক্যালেন্ডারকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারও বলা হয়। তো এবার বলো যে ইংরেজি ক্যালেন্ডারটা কেন সারা বিশ্বে চলে? তার অনেকগুলো কারণ আছে। তার কয়েকটা কারণ হচ্ছে ইংরেজ, ফরাসি, প্লাস তোমার যে ইউরোপিয়ান যে দেশগুলো ছিল, নেদারল্যান্ড বলো, পর্তুগাল বলো বা স্পেন বলো, তো এরা কী করেছিল, প্রায় গোটা বিশ্বে উপনিবেশ স্থাপন করেছিল, যার ফলে তাদের যে কালচার ইংরেজি ক্যালেন্ডার, তো সেটা সারা বিশ্বে ছড়িয়ে যায়। এবং তারা বহু দেশে বিভিন্নভাবে বহু বছর ধরে, যেমন ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর, শ্রীলঙ্কায়, পাকিস্তানে, বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়াতে, তোমার ফরাসিরাও করেছে আফ্রিকাতে, ইংরেজরা আফ্রিকাতে, বিভিন্ন দেশে। এর ফলে কী হয়, ইংরাজি ক্যালেন্ডারটাই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ও প্রচলিত। তারপর দেখো একটা টপিক আছে বলা, আঁকা, লেখা। তারপর আছে মাটির ওপরে ইতিহাস, মাটির নিচে ইতিহাস। তো মাটির ওপরে একটা ইতিহাস থাকে আর মাটির নিচে একটা ইতিহাস থাকে, এইটা আগে বলবো তোমাদেরকে। তার আগে বলে দিই যে বলা, আঁকা, লেখা কি। তো আগেকার মানুষ প্রথমে কিসে লিখতো জানো? গুহার দেওয়ালে লিখতো, মাটির গায়ে, ধাতুর পাতে। তুমি পুরোনো কয়েন দেখবে, তো সেখানে কয়েনগুলো না আমাদের যে বর্তমান কয়েন ওরকম ছিল না, হাতে তৈরি কয়েন ছিল। তারপর তোমরা যদি মহারাষ্ট্র অজন্তা গুহায় যাও, সেখানে দেখবে দেওয়ালে আঁকা আছে। তুমি মিশরের পিরামিডে আঁকা আছে। তো তখন মানুষ তার নিজের মনের ভাষা ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করতো। কারণ তখন বর্ণ আবিষ্কার হয় না, বর্ণ ঠিকভাবে আবিষ্কার করতে পারেনি। তখন ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব প্রতিষ্ঠা করতে পারতো, বা কখনো হাত মাথা নেড়ে অঙ্গভঙ্গি করে এরকমভাবে। তারপর দেখো মাটির ওপরে ইতিহাস আর মাটির নিচে ইতিহাস। মাটির ওপরে ইতিহাস কি? ধরো তাজমহল, এটা হচ্ছে মাটির ওপরে ইতিহাস। আমরা তাজমহল দেখতে পাচ্ছি শাহজাহানের আমলে তৈরি, কিন্তু মাটির নিচে ইতিহাস কি? ধরো কোথাও ঘরের জন্য ভিত খোলা হচ্ছে, সেখান থেকে আমরা কিছু পুরনো কিছু পেলাম, কয়েন বলো বা পুরনো জিনিসপত্র পেলাম, অস্ত্র শস্ত্র, তখন সেটা হচ্ছে মাটির নিচে ইতিহাস। তো তাই সেটা থেকে আমরা, পুরাতাত্ত্বিক বিভাগ আছে আমাদের ভারতের, যাকে আমরা এএসআই বলি, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, তারা সেই উপাদানটাকে পরীক্ষা করে যে কত বছর পুরনো, কী বেরালো না বেরালো। কখনো কখনো অনেক পুরনো মানুষের শরীরে হাড় পাওয়া যায়, সেখান থেকে ডিটেক্ট করা হয় যে কত বছর পুরনো। বিভিন্ন জন্তু জানোয়ারেরও পাওয়া যায়। তো এবার হচ্ছে কথা যে এই জিনিসগুলো তোমরা একটা জায়গায় গেলে দেখতে পাবে, সেটা কোথায় বলো তো? জাদুঘরে। তোমরা যদি জাদুঘর যাও সেখানে দেখতে পাবে। তো এবার দেখো জাদুঘর সম্পর্কে একটু আলোচনা করে দিই। জাদুঘর বা সংগ্রহালয় বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংরক্ষিত থাকে। জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক, ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বস্তুসমূহ সংরক্ষিত করা হয়। সেগুলি প্রদর্শন, আধার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সম্মুখে প্রদর্শন করা হয়। বিশ্বের অধিকাংশ বড় জাদুঘরই প্রধান শহরগুলিতে অবস্থিত। অবশ্য ছোট শহর, মফস্বল ও গ্রামাঞ্চলে স্থানীয় জাদুঘর গড়ে উঠতে দেখা যায়। অতীতকালে জাদুঘরগুলো গড়ে উঠত ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে অথবা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে।
এইসব জাদুঘরে সংরক্ষিত থাকতো শিল্পকর্ম, দুষ্প্রাপ্য ও আশ্চর্যজনক প্রাকৃতিক বস্তু বা পুরাবস্তু। সারা বিশ্বে জাদুঘর দেখা যায়। প্রাচীনকালে গড়ে ওঠা আলেকজান্দ্রিয়া জাদুঘর ছিল আধুনিক কালের স্নাতক প্রতিষ্ঠানগুলো সমারূপ। তো প্রাচীনকালের যদি একটা বিখ্যাত জাদুঘর সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার জাদুঘর। এরপর দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, প্রথম ছবি, এটা হচ্ছে আমাদের কলকাতা মিউজিয়ামের ছবি। কলকাতা মিউজিয়াম হচ্ছে আমাদের ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম। প্রথম বড় মিউজিয়াম হচ্ছে চেন্নাই আছে, আর দ্বিতীয়টা হচ্ছে কলকাতা মিউজিয়াম। এটা ব্রিটিশরা যখন ছিল তখন এটার স্থাপনা করা হয়। তো এখানে আমরা ইতিহাসের বিভিন্ন প্রাক ইতিহাস আর ইতিহাস, এই 3টা যুগের প্রত্যেকটা জিনিস দেখতে পাবে। এমনকি তোমরা মিশরীয় মমি দেখতে পাবে। মিশরীয় মমি মাত্র ভারতের 4টা মিউজিয়ামে আছে, এই 6টা মিউজিয়ামে আছে, তার মধ্যে একটা হচ্ছে কলকাতায়। আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে, সিন্ধু সভ্যতার নিদর্শন, আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসের নিদর্শন, ভারতের ইতিহাসের নিদর্শন। তারপর দেখো এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামে পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ আছে। এটা বলতে গেলে এটা চোর মিউজিয়াম। কারণ কেন বলছি শোনো, ব্রিটিশরা কী করেছে, বিভিন্ন দেশে রাজ করেছে, সেখান থেকে যে মূল্যবান জিনিস ছিল সেগুলোকে চুরি করে ওদের মিউজিয়ামে রেখেছে। ওই জন্য অনেকে ব্যঙ্গ করে বলে চোরেদের মিউজিয়াম। আর পাশে দেখো এটা হচ্ছে ফ্রান্সের মিউজিয়াম, ফ্রান্সের দ্য লুভের। তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম। তো তোমরা কলকাতা মিউজিয়ামে অবশ্যই যাবে, তাহলে তোমরা ইতিহাস সম্পর্কে দেখবে তোমাদের সহজ হয়ে গেছে। ইতিহাস তোমাদের চোখের সামনে ভাসবে, ইতিহাস সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে, ইতিহাসে তোমাদেরকে মজা লাগবে। তো চলো এরপর এটা তোমরা করবে পড়ার মাঝে মজার কাজ। এরপর দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। তো ইতিহাস, আমরা প্রাচীন ভারত নিয়ে এখন আলোচনা করছি। তো ইতিহাসের উপাদান থাকে, কী কী উপাদান থাকে দেখো। এখানে একটা হচ্ছে, দুটো উপাদান আছে, একটা হচ্ছে সাহিত্য উপাদান আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান, সরি একটু টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে। প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে শিল্পবস্তু, স্থাপত্য, ভাস্কর্য, চিত্র বা ছবি। ধরো একটা উদাহরণ দিয়ে দিই, যে তাজমহল, মোনালিসার যে ছবি, এগুলো হচ্ছে শিল্পবস্তু। লালকেল্লা বলো বা কোনো দুর্গ বলো বা কোনো মন্দির বলো বা কোনো মসজিদ বলো, যেগুলো ভাস্কর্য বা কোনো চার্চ বলো, এগুলো শিল্পবস্তু। এখান থেকে আমরা ইতিহাস জানতে পারি। তারপরে হচ্ছে মুদ্রা আমাদের এখন দেখো, আমাদের যে কয়েন থাকে, ব্রিটিশ শাসনের আমলে কয়েন আলাদা ছিল, মোগল আমলে আলাদা ছিল, সুলতানি শাসনের আমলে আলাদা ছিল, গুপ্ত সাম্রাজ্যে আলাদা ছিল, সিন্ধু সভ্যতায় আলাদা ছিল। সেই মুদ্রা থেকেও আমরা ইতিহাস জানতে পারি। লেখ মানে হচ্ছে, দেখবে এখন আমাদের যখন নতুন রাস্তা হয় বা নতুন কোনো কাজ হয়, তখন দেখবে সরকার একটা লেখ বসায়, বা একটা দেখবে তোমার ঢালাইয়ের লেখা বসায়। তাতে লেখা থাকে যে এই রাস্তাটা এতটা দিক হলো, এত টাকা খরচ হয়েছে, কেউ উদ্বোধন করছে। সেরকম আগেকার রাজারাও ওরকম লেখ লিখতো, কোনো স্থানে কী হয়েছে সেটা সম্পর্কে লেখা থাকতো। সেই লেখ থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। তারপর হচ্ছে মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক উপাদান। যেমন ধরো মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা, মাটি খুঁড়ে পাওয়া গেছে। মাটি খুঁড়ে উপাদানগুলো পাওয়া গেছে, সেখান থেকে আমরা অনুমান করে আমরা এটা করেছি, মানে আমরা সেটা সম্পর্কে জানতে পেরেছি। তারপর দেখো সাহিত্যিক উপাদান আছে। সাহিত্যিক উপাদান হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের দ্বিতীয় ভাগে। সাহিত্যিক উপাদান হচ্ছে দেশি আর বিদেশি। তো দেশি হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মনিরপেক্ষ সাহিত্য বলতে কি, কোনো এক সময় ধরো কোনো একটা কবি ছিল বা কোনো একটা লেখক ছিল, সে তার নিজের মনের ভাবনা ধর্মনিরপেক্ষভাবে ফুটিয়ে তুলেছে। সে কী কী দেখেছে, তার আত্মজীবনী, এগুলো দেখে আমরা তার বিভিন্ন সম্পর্কে আমরা জানতে পারি। তখনকার কেমন ছিল সমাজ, কেমনভাবে দেশ চলতো, কেমন ধর্ম ছিল, এগুলো জানতে পারি। তারপর হচ্ছে ধর্মভিত্তিক সাহিত্য, যেমন তোমার বিভিন্ন পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো একটা সাহিত্যিক উপাদান। তারপর হচ্ছে বিদেশিতে কী আছে, গ্রিক বিবরণ। গ্রিক বিবরণ বলতে কি, দেখো আরও আছে গ্রিক বিবরণ, রোমান বিবরণ, চীনা বিবরণ। গ্রিক, রোমান ও চীনা দূত ও পর্যটকরা আমাদের ভারতে ঘুরতে আসতো বা ভ্রমণে আসতো। তারা এসে বিভিন্ন বই লিখেছে, তোমরা পরে জানতে পারবে বই, যেমন আমি কয়েকটা নাম বলছি, হিউয়েন সাং, ফাহিয়েন, এরা চীন থেকে এসেছিলো। তারপর তোমার আরবীয়রাও এসেছিলো, আরব থেকে আলবিরনি। তো ওনারা কী করেছিলেন, ওনারা যখন ভ্রমণ করতে এলেন, ওনারা ভারতের তখনকার যে ইতিহাস সম্পর্কে, তখনকার যে জীবন সম্পর্কে, এইগুলো লিখে গিয়েছিলেন, এবং সেখান থেকে আমরা সেই পুরনো যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো ইতিহাসের
একদম সহজ ইতিহাস, তো কোনো চাপ নেই, কোনো ঘাবড়ানোর বিষয় নেই। প্রতিটা ক্লাস খুব সহজভাবে প্রশ্ন উত্তরের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্রশ্ন উত্তর ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের বইয়ে নেই, তাই বিশেষভাবে আলোচনা করিনি। পরে আমি প্রশ্ন উত্তর নিয়ে একটা ক্লাস করব। আর পরের ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।